আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জঙ্গি নেটওয়ার্ক, প্রাক্তন সেনা সদস্যদের সঙ্গে গোপন জঙ্গি যোগাযোগ শুনতে ভয়াবহ হলেও এটি কি এখন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে? কথাগুলো কেন বললাম? নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করতে পারে এমন আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যেই এ খবর জেনেছেন সবাই। আমরা এ সংক্রান্ত একটি কন্টেন্ট করেছিলাম সম্ভবত 2 দিন আগে। ওই স্টোরিতে পরিস্থিতি সম্পর্কে যতটা বলেছিলাম, এখন দেখছি পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। আসলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই। আওয়ামী লীগ আমলে জঙ্গি নাটক করা হতো বলে ব্যঙ্গ তাচ্ছিল্য করেছিলেন তিনি। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও দাবি করেছিলেন দেশে জঙ্গি নেই। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় এমন কি হলো? কেন এমন ভয়াবহ সংবাদ শুনতে হচ্ছে? শুধু তাই নয়, এবার জঙ্গির সঙ্গে যোগ সাজসের অভিযোগের আঙুল উঠছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাহিনীর দিকেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিটস নিউজে। সম্মানিত দর্শক, গত 23 এপ্রিল জারি করা জরুরি ও গোপনীয় এক চিঠিতে দেশ জুড়ে নজরদারি বাড়ানো এবং নিরাপত্তার জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনা এবং কেপিআই ভুক্ত কি ইনস্টলেশন পয়েন্ট ভুক্ত স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। ঢাকার পুলিশ সদর দপ্তরের ডিআইজি গোপনীয় এই নির্দেশনা জারি করেছেন। পুলিশের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠির সত্যতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এই ইশতিয়াক আহমেদ তিনি এক নামে পরিচিত নন, কখনো স্বামী নামে, কখনো আবু বক্কর নামে, কিংবা কখনো আবু মোহাম্মদ নামে তিনি তার কাজ চালিয়ে গেছেন। এই যোগাযোগ কি শুধু ব্যক্তিগত? এই প্রশ্ন তো করতেই পারি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো নেটওয়ার্ক? এখন সেই প্রশ্নেই তদন্ত চলছে, তদন্ত এগোচ্ছে। যদিও চিঠিতে সংগঠনটির নাম উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য একাধিক সূত্রে এবং গণমাধ্যমে সংবাদের মাধ্যমে সংগঠনটির নাম বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান, টিটিপি। পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, মানে এই টিটিপির সদস্যরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, চিন্তা করুন, বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা মানে কত বড় ভয়াবহ এই নেটওয়ার্ক এবং তাদের প্রস্তুতি সম্পর্কে যদি সরকার বা সংশ্লিষ্টরা দ্রুততম সময়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারেন, এই আতঙ্ক পুরো দেশবাসীকে আসলে গ্রাস করবে। এই চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অত্যন্ত ইতিবাচক যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টির ভয়াবহতা অনুধাবন করতে পেরেছে। সন্দেহভাজন 2 পরিকল্পনাকারীর প্রোফাইলও এই চিঠির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এদের একজনের বাড়ি সিলেটে এবং একজনের বাড়ি সাভারের ধামরাইয়ে। চিঠিটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, স্পেশাল ব্রাঞ্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, অ্যান্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং দেশের সব জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল
ক্রাইম সিটিটিসি এই বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং তিনি সকলকে আশ্বস্ত করেছেন, বলেছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবেলা করতে পারবো। জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে জানা গেছে টিটিপির একজন প্রধান নিয়োগকারী হওয়ার অভিযোগে, মানে টিটিপির সদস্যদের নিয়োগ করতেন এবং তিনি প্রধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদটি, সুপ্রিয় দর্শক খেয়াল করে দেখবেন যে কতটা ভেতরে পর্যন্ত তারা প্রবেশ করেছে। একজন মানে এমন একজন ব্যক্তি এই টিটিপির সদস্যদের নিয়োগ করেছেন, মানে শুনলে অবাক হতে হয়। তিনি কে? বাংলাদেশি তদন্তকারীদের সন্দেহের ভিত্তিতে বাংলাদেশ সামরিক কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাটির প্রধান মসজিদের ইমাম আব্দুস শুকুর। কল্পনা করা যায়? অন্তত 6 মাস আগে টিটিপির মেধাবী কর্মীদের দ্বারা, বুঝুন অবস্থা, টিটিপির আবার মেধাবী কর্মীদের দ্বারা বাছাই করা এই ইমাম, মানে তারা কেমন খতরনাক, ভয়াবহ, তারা এই ইমামকে নিয়োগ দিয়েছে। এবং প্রায় 10 দিন আগে শুরু হওয়া যে অভিযানগুলো চলছে গত কয়েকদিন ধরে, তখনই এই আব্দুস শুকুর মানে এই ইমাম গ্রেফতার হয়েছে। চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাটিতে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, যিনি 2 মাস আগে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন, অ্যাবসেন্ট উইদাউট লিভ, এর আগের কন্টেন্টই বলেছি, তাকে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মানে টিটিপির একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে ওই ওয়ারেন্ট অফিসারের দেওয়া তথ্যের সুবাদে কয়েক মাস ধরে চলা টিটিপির নিয়োগ কার্যক্রমের বিস্তারিত তথ্য জানা গেছে এবং অন্যান্য বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সংগঠনটির যোগসূত্রের বিষয়টিও প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে পাকিস্তানি কর্তৃপক্ষ একজন ওয়ারেন্ট অফিসারের মানে একজন জেসিও বা জুনিয়র কমিশন অফিসার তার কার্যকলাপ সম্পর্কে বাংলাদেশি কর্মকর্তাদের জানিয়েছেন এবং এই জানানোর পর বিএএফ সদস্যদের মধ্যে টিটিপি নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য ছড়িয়ে পড়েছে, সবকিছু প্রকাশ পেতে শুরু করেছে। এর ফলে টিটিপি কর্তৃক ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত আরো অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং পর্তুগালে পালিয়ে গেছেন বলে অভিযোগ করা হচ্ছে। বিএএফ গোয়েন্দা শাখার 3টি বিমান ঘাঁটি এবং অন্যান্য স্থাপনায় চালানো অভিযান সম্পর্কে এর আগের কন্টেন্টে আমরা বলেছি। এই যে অভিযান চালানো হয়েছে সেই অভিযান সম্পর্কে অবগত বাংলাদেশি কর্মকর্তারা বলেছেন নিরাপত্তাজনিত কারণে কর্মকর্তারা যার পরিচয় প্রকাশ করতে চাননি সেই ওয়ারেন্ট অফিসার সম্ভবত ছুটি না নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যাওয়ার আগেই টিটিপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, মানে যাকে ধরা হয়েছে, যাকে তাদের কাস্টডিতে এখন নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায় এই অভিযান ও তার পরবর্তী গ্রেপ্তারগুলো সম্ভবত অন্য একটি দেশের কর্তৃপক্ষের একটি পদক্ষেপের ফল, অন্য একটি দেশের কর্তৃপক্ষের একটি পদক্ষেপের ফল। এই দেশটি কোনটি বুঝে নিতে হবে। যারা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় টিটিপির জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা যে হলো, এই রেড অ্যালার্টের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিমান বাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে সাঁড়াশি কাউন্টার ইন্টেলিজেন্স অভিযান, মানে সতর্ক করা হয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স অভিযানও চলছে। এর আগের কন্টেন্টেই জানিয়েছিলাম ঢাকা, চট্টগ্রাম ও যশোরের বিমান ঘাঁটিগুলোতে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে টিটিপির সঙ্গে যোগাযোগের অভিযোগে দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অন্তত 10 জন এয়ারম্যানকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা কে কোথায় কাজে নিযুক্ত ছিলেন সেটাও জানিয়েছে সেই কন্টেন্টে। তদন্ত সংশ্লিষ্টরা এখন আশঙ্কা করছেন কক্সবাজার ইউনিট, চট্টগ্রামের 25তম স্কোয়াড্রন এবং যশোরের 18তম স্কোয়াড্রনের বেশ কিছু সদস্য এই উগ্রবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এখন প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাগুলো অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যালোচনা আরো জোরদার করেছে।
একই ধরনের কোনো যোগাযোগ সেনাবাহিনী বা নৌবাহিনীর সদস্যদের মধ্যেও রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে উগ্রবাদী সংগঠনের এই তৎপরতা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের সোর্স হিসেবে ব্যবহারের অভিযোগটি জাতীয় নিরাপত্তার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা সতর্ক অবস্থায় রয়েছে। ঢাকার বিমান ঘাঁটিগুলোতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। কিন্তু জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে তা কি এতে কমবে বলে মনে করেন? কারণ এমন একটি বাহিনীতে উগ্রবাদী নেটওয়ার্ক জায়গা করলো কিভাবে, এবং আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীতে আছে কিনা, নৌবাহিনীতে আছে কিনা। এ কারণেই প্রশ্ন উঠছে, এটা কি শুধু হামলার ঝুঁকি? জাতীয় নিরাপত্তার জন্য কি এটা গভীর সংকেত নয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অজানা পরিকল্পনা? বিমান বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছু যখন একই আলোচনায় আসে, মানে হামলার হুমকির মুখে থাকে যখন, তখন বিষয়টিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না। কেবলই মনে শঙ্কা জাগে, বাংলাদেশ কি বড় কোনো নিরাপত্তা পরীক্ষার মুখে? শুভকামনা সবার জন্য। সংসদ ভবন, সেনা সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে প্রায় দিশেহারা অবস্থা সরকারি সংস্থাগুলোর। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা কাজ করছেন, যদিও সুনির্দিষ্ট করে কোনো সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে তথ্য তারা পাননি। পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে দেশের নিষিদ্ধ ঘোষিত 3টি জঙ্গি সংগঠন এবং একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী পুরো বিষয়টির সাথে জড়িত আছে। দেশীয় নিষিদ্ধ সংগঠনগুলো হলো নব্য-জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া। বিমান বাহিনীর কয়েকজন সদস্যের সাথে এরই মধ্যে পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান বা টিটিপি সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাওয়ায় পুরো বিষয়টি আরো জটিল হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন জুলাই আন্দোলনের সময় এবং 2024 সালের 5ই আগস্টের পর দেশের 17টি কারাগারে হামলা চালিয়ে 79 জঙ্গি পালিয়ে গিয়েছিল। ইনুস সরকারের আমলে 3 উপদেষ্টার প্রত্যক্ষ মদতে প্রায় 350 জঙ্গি জামিন পেয়েছিল। জেল পলাতক আর জামিনে মুক্তি পাওয়া জঙ্গিরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য গলার কাটা হয়ে গেছে। তার চেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো অতীতের মতো এসব জঙ্গি সংগঠন পাহাড়ের একটি সন্ত্রাসী গোষ্ঠীও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে গোয়েন্দাদের ধারণা। এসব জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা এতটাই প্রভাবশালী যে তাদেরকে আবার গ্রেপ্তার করার আগে পুলিশকে কয়েকবার ভাবতে হচ্ছে। কেরানীগঞ্জের মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, হবিগঞ্জ থেকে এক কিশোর এবং ঢাকা থেকে নব্য-জেএমবির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল পুলিশ। কিন্তু এই জঙ্গি দলগুলোর শীর্ষ নেতাদের হাত এতটাই লম্বা যে পুলিশকে রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা থেকে পিছু হটতে হয়েছিল। ফলে পুলিশের কাছে জঙ্গি হামলার ভয়াবহ আশঙ্কামূলক তথ্য থাকার পরও তেমন কিছুই করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন হলো, ইনুস আমলের মতোই কি দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হেলিকপ্টার যোগে ঘুরে বেড়াবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করে 23 এপ্রিল চিঠি দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এই সংক্রান্ত চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে। পুলিশ যদিও এই ইসাকের পরিচয় জানায়নি, একাধিক সূত্র বলছে এই ইসাক আগেও একবার গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। 2023 সালের ডিসেম্বরে সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সে জামিনে ছাড়া পেয়ে যায়। 2023 সালের ডিসেম্বরে আদালত পাড়া থেকে 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা সহ আনসার আল ইসলামের বহু গোপন পরিকল্পনার কথা জানতো এই ইসাক।
এমনকি ছদ্মবেশে সে কারাগারে গিয়ে অন্য জঙ্গিদের সাথে দেখা করত। একাধিক সূত্র থেকে জানা গেছে এই ইসাক শুধু চাকরিচ্যুত 2 সেনা সদস্যই নয়, অনেক জঙ্গির সাথে পরিচয় আছে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলো বর্তমানে সক্রিয় এমন 3টি জঙ্গি সংগঠনের নাম খুঁজে পেয়েছে। এগুলো হলো জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, আনসার উল্লাহ বাংলা টিম ও 90 জেএমবি। বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপির সম্পর্ক থাকার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই টিটিপির সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক হলো জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার। এই জামাতুল আনসার আছে ভয়ঙ্কর ইতিহাস। 2022 সাল থেকে এই সংগঠনটি টিটিপির জন্য লোক সরবরাহ করে আসছে। পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর অধীনে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতাও আছে এদের। 2023 সালের 23 জানুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়, 2022 সালের 23 আগস্ট কুমিল্লার সদর এলাকা থেকে একসাথে 8 জন তরুণ নিখোঁজ হয়। এর 2 দিন পর তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। তাদের নিখোঁজ থাকা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও বেশ কিছু খবর এসেছিল। নিখোঁজ থাকা ওই 8 তরুণের মধ্যে একজন পালিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 2023 সালের 5 অক্টোবর নিখোঁজ হওয়া আরেকজন সহ মোট 7 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। এই দলটিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে র্যাব তখন জামাতুল আনসারের কথা জানতে পারে। তখন সব মিলে এই সংগঠনের 31 জন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র্যাব। তখন জামাতুল আনসার নিয়ে আরো ভয়ঙ্কর তথ্য সামনে এসেছিল। সেটি হলো জামাতুল আনসারের সহস্র জঙ্গিদের প্রশিক্ষণ দিত পার্বত্য চট্টগ্রামে সহস্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। কেএনএফ এর প্রশিক্ষণ ক্যাম্পে হিন্দুল শারকিয়ার সদস্যদের প্রশিক্ষণের ভিডিও ফুটেজ তখন ছড়িয়ে পড়েছিল। তখন প্রশ্ন উঠেছিল, কেএনএফ হলো খ্রিস্টান আর জামাতুল আনসারের অনুসারীরা হলো মুসলিম, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে আল কায়দা মতাদর্শী একটি উগ্র গোষ্ঠীর সদস্যদের সম্পর্ক কিভাবে হলো? পাহাড়ে প্রশিক্ষণ ও নিরাপদ আস্তানা গড়ে তোলাটা তখন ছিল জামাতুল আনসারের কৌশলগত লক্ষ্য। আর এটা বাস্তবায়ন করতে পাহাড়ের কোনো গোষ্ঠীর সহযোগিতা ছিল জরুরি। এই জন্য তারা পাহাড়ের নতুন সহস্র গোষ্ঠী কেএনএফ এর সঙ্গে যোগাযোগ করে তুলেছিল। জামাতুল আনসার প্রধান উপদেষ্টা শামীম মাহফুজের মাধ্যমে নাথান বমের সঙ্গে যোগাযোগ হয়। শামীম মাহফুজের বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধু ছিলেন কেএনএফ এর প্রধান নাথান বম। কেএনএফ যখন প্রশিক্ষণ নিত তখন এই শামীম মাহফুজের একটি ছদ্মনাম ছিল, তাকে ডাকা হতো ম্যানারিং মরাং নামে। 2021 সালে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই 2 সংগঠনের মধ্যে লিখিত চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী জামাতুল আনসার আশ্রয় ও প্রশিক্ষণ বাবদ কেএনএফ কে প্রতি মাসে 3 লাখ টাকা দিত। এছাড়া কেএনএফ এর যে 150 জন সদস্য রয়েছে তাদের খাওয়ার খরচ দিত। 2021 সালের নভেম্বরে প্রশিক্ষণ শুরু হয়। চুক্তি ছিল 2023 সাল পর্যন্ত। কেএনএফ তখন তাদের ক্যাম্পে 3 ব্যাচে জামাতুল আনসারের 55 জনকে প্রশিক্ষণ দিয়েছিল। 2023 সালে আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ে প্রশিক্ষণ নেয়া 32 জনকে শনাক্ত করেছিল। আওয়ামী লীগ আমলে এদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে জামিনে ছাড়া পেয়ে যায় তারা। 2023 সালের 10 আগস্ট এই জামাতুল আনসারকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। এখন যে পুলিশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলার আশঙ্কা করছে, 2023 সালে জামাতুল আনসারের তেমনই একটা পরিকল্পনা ছিল। তখন তাদের পরিকল্পনা অনুযায়ী হামলার একটা লক্ষ্যবস্তু ছিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। এর কারণ হিসেবে তখন গ্রেপ্তার হওয়া জঙ্গিরা বলেছিল এই কারাগারে তাদের অনেক জঙ্গি নেতা রয়েছেন। কিন্তু 2023 সালে ওই পরিকল্পনা সফল করতে পারেনি জামাতুল আনসারের সদস্যরা। তবে পুলিশের ধারণা, শেখ হাসিনা সরকার পতনের পর 2024 সালের 6 আগস্ট কাশিমপুর কারাগারে যে হামলা হয়েছিল সেটি এই গ্রুপটি করেছিল। ওই দিন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বাইরে থেকে দফায় দফায় হামলা চালানো হয়েছিল। তখন কারাগারের ভেতরে কারারক্ষীদের জিম্মি করে বন্দীদের বিক্ষোভের সময় 209 বন্দী পালিয়ে যায়। এই ঘটনায় নিরাপত্তা কর্মীদের গুলিতে 3 জঙ্গি সহ মোট 6 বন্দী নিহত হয়েছিল।
পুলিশের ধারণা, জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের পতনের পর সাতক্ষীরা এবং শেরপুর সহ মোট 17টি কারাগারে হামলা হয়েছিল। এগুলোতে হামলার পেছনে এই জঙ্গিদের হাত আছে এমন তথ্য অন্তর্বর্তী সরকার আমলে দেয়া হয়েছিল, কিন্তু ইউনূসের সরকার তখন বিষয়টি ধামা চাপা দিয়ে দেয়। জামাতুল আনসারের মূল হলেন শামীম মাহফুজ। তাকে আওয়ামী লীগ আমলে পুলিশ বেশ কয়েকবার গ্রেপ্তার করেছিল। প্রথম গ্রেপ্তার হন 2011 সালে। 2014 সালের 13 এপ্রিল থেকে 2018 সালের জানুয়ারি পর্যন্ত শামীম 3 বার নিখোঁজ হন। সবশেষ আওয়ামী লীগ আমলে 2023 সালের 24 জুন রাজধানীর ডেমরা এলাকা থেকে শামীম মাহফুজকে তার স্ত্রী সহ পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরই অন্তর্বর্তী সরকার আমলে জামিনে মুক্ত হন এই শামীম মাহফুজ। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়লে একটি বিদেশি দূতাবাসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। ইউনূসের সরকার বাধ্য হয়ে তখন তাকে গ্রেপ্তার করে। 2025 সালের 15 জুলাই পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নিয়েছিল। ওই মামলার এজাহারে আসামিদের সঙ্গে টিটিপির সম্পৃক্ততার একটা অভিযোগ আনা হয়েছিল। 2023 সালের 11 সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে ছাপা হওয়া এক প্রতিবেদনে সিটিডিসির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শামীম মাহফুজ ইসলামী ছাত্র শিবিরে জড়িয়ে পড়ে রংপুর ক্যাডেট কলেজ তাকে বহিষ্কার করেছিল। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তিনি জমিয়াতুল মুসলিমিন নামে একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের দুর্ধর্ষ জঙ্গি এজাজ কারগিলের সহযোগী ছিলেন। এজাজের স্ত্রীকে পরে তিনি বিয়েও করেছিলেন। পুলিশের তদন্তে উঠে আসা আরেকটি জঙ্গি সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম। পুলিশ বলছে 2016 সালে কাশিমপুর কারাগারে হামলার পরিকল্পনা ছিল এই দলটির। 2015 সালের 25 মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হয়েছিল। এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিলেন জসিমউদ্দিন রাহমানি। 2013 সালের 12 আগস্ট বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলা তাকে 5 বছরের